অন্তর্বর্তীকালীন সময় মব শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার সময় কম বেশি সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব হয়েছিল, চাইছিল যে একটি নির্বাচিত সরকার আসুক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবল হোক। এখন সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আছে এবং 6 মাস অতিবাহিত হয়েছে। জননিরাপত্তার যে নিশ্চিত করার যে জন আকাঙ্ক্ষা ছিল সেটা কি বিএনপি সরকার দিতে পারছে? এবং আপনি যেটি মনে সামনে উল্লেখ করলেন, এবং এটাও সত্য যে রংপুর থেকে শুরু করে সিলেট এবং আরও কয়েকটি বড় বড় ঘটনা এরই মধ্যে ঘটেছে। এবং আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়া, কালকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে, তিনি বলেছেন যে সেটি একটি আলাদা এলাকা, সেটি একটি বিশেষ এলাকা। তো এভাবেই কি ব্রাহ্মণবাড়িয়া থাকবে, বা রাজধানীর মোহাম্মদপুর বা জঙ্গল সলিমপুর এইসব পকেট বা এইসব আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যে ব্ল্যাক স্পটগুলো, এগুলো নিয়েই কি সরকার চলবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিত একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সরকারের একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই 6 মাসের মধ্যে সরকার সেই কাজটি কিন্তু করতে পেরেছে। আমি বলছি না যে সরকার পুরোপুরি সফল হয়েছে, কিন্তু সরকার কিন্তু এই ক্ষেত্রে যে একটা অনিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সমর্থ হয়েছে। বিশেষ করে আগে মব আমরা দেখেছি, আপনি যদি ফেসিস্ট আমলে ফিরে যান, আইন শৃঙ্খলা বলতে তো কিছু ছিল না, বিচারহীনতা, গুম খুন, যাকে খুশি যখন যা খুশি করা। অন্তর্বর্তীকালীন সময় মব শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল। যে যখন খুশি যা খুশি যে কোনো জায়গায় মব তৈরি করতো যে কোনো উদ্দেশ্যে, এবং সেগুলি ইন্টেনশনাল করা হতো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একেবারে একদম টোটালি মব কিন্তু স্টপ। সরকার কিন্তু এই জায়গায় কিন্তু সফল হয়েছে। আরেকটি জিনিস আপনাকে আমি বলি, আইন শৃঙ্খলা এটা কিন্তু আসলে আমরা যেটা পেয়েছি এটা বারবার উনি যদি বলেন, আসলে তো বাস্তবতা। আপনার থানা থেকে পুলিশ একটি মানে জনগণের বিরুদ্ধে একটা পুলিশ বাহিনীর অবস্থান ছিল। তো সেইখান থেকে সরকার পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গিয়েছিল। পুলিশ এই যে একটা বাহিনী, এই বাহিনী তো মেন্টালি ডিমোরালাইজড হয়ে গিয়েছিল, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেইখান থেকে সরকার চেষ্টা করেছে তাদেরকে, এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু বলেছে যে আগের ডক্টর ইউনূস সাহেব একদিন বক্তব্যে তাদের সাথে। আরেকটি জিনিস আপনাকে বলি, অন্তর্বর্তীকালীন মানে এই 5ই আগস্ট জুলাই বিপ্লবের সময় থানা থেকে 1000 অস্ত্র লুট হয়েছে, সেগুলির বেশিরভাগই কিন্তু উদ্ধার হয় না। আর সেগুলো তো উদ্ধার করার দায়িত্ব পুলিশের। হ্যাঁ, সেটা কিছু উদ্ধার হয়েছে, সব কিন্তু উদ্ধার হয়নি। আরেকটি কথা বলি আমি, সেই জন্য কারা কারা না আমি আসছি, পয়েন্ট টু পয়েন্টে আসছি। সেখানে সরকার চেষ্টা করছে। আরেকটি হলো যে ফেসিস্ট আমলে এত অবৈধ অস্ত্রের ছড়াছড়ি হয়েছে, আর হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা জেলে ছিল, যেসব শীর্ষ সন্ত্রাসী, তারা কিন্তু অনেকেই বের হয়ে আসছে। তো এইসব নানান, আর সরকার কিন্তু বিভিন্ন সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পুনর্গঠন, নতুন নিয়োগ, এগুলোর ব্যাপার নিয়ে কাজ করছে। কিন্তু আপনি এটাও স্বীকার করতে হবে যে আপনি আজকে যদি পুলিশে কাউকে নিয়োগ দেন, আজকেই কিন্তু সে তার প্রশিক্ষণের প্রয়োজন আছে, দক্ষতার প্রয়োজন আছে। তো সব কিছু মিলিয়ে এই জায়গায় একটি স্বস্তির, সরকার একটা স্বস্তি নিঃশ্বাস নিতে, জনগণ নিঃশ্বাস নিতে পারছে। কিন্তু পুরোপুরি এই জায়গায় সফল হতে হলে একটু সময় আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সরকার কাজ করছে। উল্লেখ করতে চাই যে এই সব অপরাধের সাথে একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে মাদকের। হ্যাঁ, এবং সংসদে গয়েশ্বরচন্দ্র রায় স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে বলেছিলেন যে একটা সময় ওই কক্সবাজার দিয়ে কারা ইয়াবা আনতো সেটা কিন্তু আমরা জানি। তো এখন তিনি তো নেই, তো ইয়াবা আসা কি বন্ধ হয়েছে? এবং রংপুরের ঘটনার সাথে ইয়াবা জড়িত, ইয়াবা সেবনে বাধা দিতে গিয়ে এই শিক্ষক এবং তার পরিবার এই দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়েছেন। তো এই যে মাদকটা কি বন্ধ হলো? মাদকটা তো বন্ধ করার জন্য মানে এটা তো একটা ম্যান্ডেট, তো সেইখানে কেন পারা যাচ্ছে না, যেখানে স্বয়ং মানে মাদকের সবচেয়ে এই ইয়াবার সবচেয়ে বড় রুট যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি সেখানে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আসছি, আপনি আরেকটা পয়েন্ট আপনি মিস করেছিলাম, জঙ্গল সলিমপুর, তারপর আপনি দু একটি জায়গা, মোহাম্মদপুর বলেন বা ব্রাহ্মণবাড়িয়া। দেখেন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে যেটা বলছেন, ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সে বিষয়টা এরকম না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার এক আত্মীয় এক সময়ে ব্রাহ্মণবাড়িয়া, তখন উনি একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তো উনি মানে ব্রাহ্মণবাড়িয়ার একটা আছে। তো এখানে আপনি জানেন যে মানে গ্রামের মানুষ কথায় কথায় টেটা বল্লম নিয়ে বের হয়ে যায়। সেখানে একটা সেই জিনিসটা উনি বুঝাইতে পেরেছেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার
মানে একটা আলাদা একটা চরিত্র আছে। আর জঙ্গল সলিমপুর যেটা একেবারে অপরাধীদের অভয়ারণ্য ছিল, সেখানে কিন্তু সরকার নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে কিন্তু সরকারের নিয়ন্ত্রণে আছে এবং সরকার কাজ করছে। আর মোহাম্মদপুরে যেখানে দিনে দুপুরে সেখানে এগুলো যে উদাহরণ বলা এরকম সেগুলো কারো আছে, সেগুলি কিন্তু মানে সরকার এখানে কিন্তু কাজ করছে এবং অভিযান চলছে, ব্যাপকভাবে ধরপাকড় করছে। আর আমি আপনাকে বলি, 1 মে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিলেন যে একটি অভিযান শুরু হবে। 1 মে থেকে এই পর্যন্ত 2 লাখের মতো অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এখন। আর আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এই যে মাদক, আমি এটা আমার নির্বাচনী এলাকাও বলি, সারা দেশের ক্ষেত্রে বলি, আমার এখানে কিন্তু বর্ডার নাই, তারপরেও কিন্তু মাদকের ব্যাপক ছড়াছড়ি আছে। আপনার এই অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট হচ্ছে, আমি কিন্তু আমার 2টি থানার ওসি এবং আমি এসপি সাহেবকে নিয়ে, ডিসি সাহেবকে নিয়ে, সবাইকে নিয়ে মিটিং করেছি এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে অপরাধের 50 থেকে 60% অপরাধের মূলে মাদক। এবং এই যে রংপুরে যেটা হয়েছে, মাদক সেবন করতে ছাদে তারা অবস্থান নিয়েছে, তারপর যখন দেখেছে উনি প্রতিবাদ করেছে, তারপর তাকে হত্যা করেছে। তারপর যখন তার স্ত্রী এসেছে, তার স্ত্রীকে হত্যা করেছে, তার সন্তানরা এসেছে, সন্তানদেরকে হত্যা করেছে। অর্থাৎ একজন মাদক সেবী যা খুশি তা করতে পারে। এটা হলো ক্যান্সার। আমি আজকেও কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে মাদক হলো সমাজের ক্যান্সার। আমার নির্বাচনী এলাকায় আমি সেখানে সাফল্য, সেখানে এই যে আমি আমার এলাকায় ডিসি সাহেব, এসপি সাহেব এবং সার্কেল সাহেব, এডিশনাল এসপি সাহেব, ওসি সাহেবদেরকে নিয়ে মিটিং করে বলেছি মাদকের ব্যাপারে 0 টলারেন্স এবং অপরাধীকে ট্রিট ক্রিমিনাল এজ ক্রিমিনাল। আমি কোনো কিছু বুঝতে চাই না, অপরাধীকে অপরাধী হিসেবে দেখবে। এবং আসলে মাদক বলে সিঙ্গেলি এই ইয়াবার কারণেই বেশি, মানে মাদক তো অনেক ধরনের মাদক আছে, অনেক ধরনের মাদক আছে, সবচেয়ে বেশি যেটা এখন ইয়াবা, সেটা হচ্ছে ইয়াবা আসে সীমান্ত দিয়ে, সেটা আমরা কেন, এখন আমি আপনাকে কেন নিয়ন্ত্রণ করতে পারছি? আমি আপনাকে বলি, এই বিষয়টা আসলে এমন পর্যায়ে গিয়েছে যে আসলে এখন সীমান্ত দিয়ে আসে এবং এটার বিভিন্ন ধরনের, তারা এতভাবে, আপনি দেখেছেন যে অনেক নারীকে পাওয়া গেছে তার পেটের ভিতরে অনেক অভিনব কায়দায় এমন তারপরে যে মাদকের রুট যেটা ওইটা বললেন, তারপর আমাদের ওইখানে রোহিঙ্গা বিভিন্ন শিবির আছে, আশ্রয় শিবিরগুলোতেও কিন্তু সরকার মনিটরিং করছে, সরকার চেষ্টা করছে। কিন্তু আসলে এই মাদকটা আসলে এখন ক্যান্সারের পর্যায়ে আমাদের চলে গেছে। এই মাদকটা যদি আমরা নির্মূল না করতে পারি, আসলে আমাদের সব অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি এবং সরকারও মনে করে, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সংসদেও কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি এবং আমরা চেষ্টা করছি। এখন মানে বাস্তবতা হলো যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর নানা এখানে সীমাবদ্ধতা আছে। আমরা কিন্তু রাজনৈতিকভাবে আগে যেটা হলো শিল্পের পর্যায়ে এটা নিয়ে গেছিল, কিন্তু এই সরকার কিন্তু এই মাদকের ব্যাপারে খুবই আর মাদক ইতিমধ্যে কিন্তু আমরা এই যে মাদকের বিষয়ে একটা নতুন আইন এনেছি, কঠোর আইন, এবং এটা এই সামনের অধিবেশনে আরও আসবে। আমরা মাদকের ব্যাপারে আজকে আমার এলাকায়, নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত একজনকে ধরে 1 বছরের সাজা দিয়েছে। আসলে এই অপরাধটা নির্মূল কোর্টে চালান দেওয়ার পর, পয়েন্টে ধরতে পেরেছি, আসলে মাদক কোর্টে চালান দেওয়ার পর আপনার কয়দিন পরে আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। এই জন্য সরকার এই মাদক নিয়ন্ত্রণ আইনটা আরো কঠোর করার ব্যাপারে বিল উত্থাপন করেছে এবং আমি নিজেও কিন্তু সেই বিলে একটা সংশোধনী এনেছি। ধন্যবাদ আখতারুজ্জামান বাচ্চু।